হ্যালো, আমরা করছিলাম হচ্ছে জেনারেল ম্যাথামেটিক্স এর ফাউন্ডেশন। এই জেনারেল ম্যাথামেটিক্স এর ফাউন্ডেশনের মধ্যে হচ্ছে নাম্বার সিস্টেম শুরু করেছিলাম। তোমরা আগের ভিডিওগুলো না দেখে থাকলে অবশ্যই দেখে নেবে, সেখান থেকে তোমরা একদম গোড়া থেকে প্রত্যেকটা সূত্র ধরে ধরে করে দেওয়া আছে। আগের ভিডিওগুলোতে এই সমস্ত জিনিস আলোচনা করা হয়েছে। আজকে বলেছিলাম যে ইউনিট ডিজিট বা একক স্থানীয় অঙ্ক সম্পর্কে বলবো, তারপরে আমরা কিছু অঙ্ক প্র্যাকটিসও করব। একক স্থানীয় অঙ্ক বা ইউনিট ডিজিট কি? খুবই ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার এটা, আর আজকে যে টপিকটা আছে খুবই ইম্পর্টেন্ট একটা টপিক। একক স্থানীয় অঙ্ক বা ইউনিট ডিজিট কোনো একটা এক সংখ্যার যদি অঙ্ক হয়, মানে এক অঙ্কের যদি একটা সংখ্যা হয়, 1 2 3 4 5 এরকম হতে পারে। এগুলো কিন্তু একটা ইউনিট ডিজিট, 2 3 এগুলো সংখ্যা কমা দিয়ে লিখছি। 2 অঙ্কের যদি সংখ্যা হয়, ধরো যে 2 অঙ্কের তো অনেক সংখ্যাই আছে, 15 26 37 43। এই 2 অঙ্কের যেগুলো সংখ্যা আছে 15, এখানে দুটো অঙ্ক আছে, একটা হচ্ছে একক স্থানীয় অঙ্ক আর একটা হচ্ছে দশক স্থানীয় অঙ্ক। সিমিলারলি 26-এর একক স্থানীয় অঙ্ক 6 এবং দশক স্থানীয় অঙ্ক হচ্ছে 2। 3 অঙ্কের যদি লিখি, আমি র্যান্ডামলি লিখলাম। এখানে যদি একক স্থানীয় অঙ্ক দেখতে চাও, সাপোজ 265-এর ক্ষেত্রে একক স্থানে 5, একক স্থানে দশক শতক, একক স্থানীয় কে আছে 5, 256 থেকে স্থানীয় 6। মানে একক স্থানীয় অঙ্ক আমরা কিন্তু জানি কোনটা একক স্থানীয় অঙ্ক, ঠিক আছে। যখন একক স্থানীয় অঙ্ক আমাদের বের করতে বলবে, তখন এরকম দেবে না। ধরো যে কোনো একটা সংখ্যা দেওয়া আছে, তার পাওয়ার একটা দেওয়া আছে, ধরো এই সংখ্যাটাই দেওয়া আছে, এটার পাওয়ারে আছে 5, তাহলে এর একক স্থানীয় অঙ্কটা কত হবে, এটা আমাদের বের করতে হবে। সেটা বাকি 1 এবং 2 যা আছে এগুলোর উপর ডিপেন্ড করবে না, একক স্থানীয় অঙ্কটা শুধুমাত্র একক স্থানীয় অঙ্কের উপরে ডিপেন্ড করবে, পাওয়ার যাই হোক। বিভিন্ন পাওয়ারের ক্ষেত্রে বিভিন্ন, সেটাই আমরা এখানে আলোচনা করব যে পাওয়ার কত থাকলে একক স্থানীয় অঙ্ক কত হবে। সাপোজ যদি 1 আছে, একক স্থানীয় 1 আছে, এখন আর কিন্তু অন্য কিছু আলোচনা করব না, শুধুমাত্র যা কিছু এখানে লিখব সব একক স্থানীয় হিসাবে, একক স্থানের হিসাবে লিখব। তাহলে একক স্থানটা বোঝা গেল। এবার একক স্থানের অঙ্কের উপরে যদি পাওয়ার থাকে, কত পাওয়ার থাকলে কি ইন্ডিকেট করবে, কত আসবে আবার পাওয়ার, সেটাই আমরা এখানে আমাদের আলোচনার বিষয়, ঠিক আছে। সাপোজ 1 আছে একক স্থানে, এর পাওয়ার যদি 1 হয় তাহলে এর মানটা 1ই হয়। 1-এর পাওয়ার যদি 2 হয়, পাওয়ার 1ই হয়। মানে একক স্থানে যদি 1 থাকে, ওর পাওয়ার যতই থাকুক সবসময় একই হবে। সাপোজ 81, পাওয়ার আছে 3, তাহলে এখন যে সংখ্যাটা আমরা পাবো এর একক স্থানে 1 থাকবে, বাদ বাকি জানি না। যদি না বিশ্বাস করো তাহলে তোমরা যদি দেখে নাও, 11 আছে, 11-এর পাওয়ার 2, 11 11 121, একক স্থানে কত আসলো 11।
যদি 11 এর পাওয়ার 3 দেই সেটা কত আসে? 1 2 3 2 1। একক স্থানে কত আসলো? 1। বোঝা গেল? তাহলে যখন কোন একটা সংখ্যার একক স্থানে 1 থাকবে, তার পাওয়ার যাই হোক সে সংখ্যাটার মানের একক স্থানে কিন্তু 1ই আসবে। তাহলে 1 নিয়ে আমাদের কোনো সমস্যা নেই। 1 থাকলে পাওয়ার যাই হোক 1ই আসে। 1-এর ক্ষেত্রে তাহলে ক্লিয়ার হলো বিষয়টা। এবার 2-এর ক্ষেত্রে দেখি তো, মন দিয়ে শুনবে। 2-এর পাওয়ার 1 দিলে ইকুয়াল টু 2 আসে। আমরা এখান থেকে একটা সূত্র ড্রাইভ করব। 2-এর পাওয়ার 2 দিলে 4 আসে, 2-এর পাওয়ার 3 দিলে 8 আসে, 2-এর পাওয়ার 4 দিলে 16 আসে, 2-এর পাওয়ার 5 দিলে 32 আসে। এখানে দেখতে পাচ্ছ 2 4 8 6, 4-এর ক্ষেত্রে 6, কিন্তু 5 যখন আসলো পাওয়ার কিন্তু এটা, হ্যাঁ কোনো কিছু ভেবে নিও না, এটা কিন্তু পাওয়ার আছে। পাওয়ার যখন 5 আসবে তখন কিন্তু আবার 2 রিপিট করবে। তাহলে পাওয়ার যদি 6 দেই, এরপর আসবে 64, একক স্থানে অঙ্ক দেখো আবার 4 রিপিট করছে। তার মানে 1 থেকে 4 পর্যন্ত এই কটাই রিপিট করবে বারবার, তাই না? বোঝা গেল? 1 থেকে 4 পর্যন্ত এগুলোই বারবার রিপিট করছে। এগুলোই যখন বারবার রিপিট করছে, তাহলে আমরা বুঝতে পারছি যে 4 পর্যন্ত বাদ দিলে আবার 5 নম্বর মানে 1, 6 মানে 2, তাই না? 6 মানে 2-এর পাওয়ার 2-এর সমতুল্য, 5 মানে 2-এর পাওয়ার 1-এর সমতুল্য। এখানে যদি 2-এর পাওয়ার 7 দেই, আবার দেখো একটা আসবে যেটা হচ্ছে 2-এর পাওয়ার 3-এর সমতুল্য। একক স্থানে অঙ্কগুলো রিপিট করে যাচ্ছে। তার মানে 2-এর পাওয়ার যদি আমরা ধরো 2-এর পাওয়ার আছে 9, তাহলে আমরা কি করব? 4 পর্যন্ত রিপিট করছে, তাহলে পাওয়ারটাকে মোট কথায় পাওয়ারটাকে 4 দিয়ে ভাগ করে দেবো। 4 দিয়ে ভাগ করে দেখব আমরা ভাগ শেষ কত আসে। তাহলে 4 ভাগ 9, 4 দুগুণে 8। আমাদের এখানে ভাগফল 2 আসলো, সেটা নিয়ে আমাদের কোনো ক্লেম নেই, না ভাগফল 2 আসলো সেটা নিয়ে আমাদের কোনো ভাবনা চিন্তা নেই। ভাগ শেষ আসলো 1। তার মানে 2-এর পাওয়ার যে 1 হলে কত হয়? 2-এর পাওয়ার 1 হলে একক স্থানে আমাদের 2 আসে, তাই কি না? তাহলে আমাদের 2 টু দি পাওয়ার 9, এটা যখন আমরা বের করব, এর একক স্থানে কত আসবে? 1 আসবে। 1 আসবে না, একক স্থানে আসবে 2। 1 বলছি কেন? মানে 2-এর পাওয়ার 1 হলে 2 আসে। আবার যদি 2-এর পাওয়ার যদি আমাদের 12 হয়, দুইয়ের পাওয়ার যদি 12 হয়, যদি মিলে যায় তাহলে আমরা ধরে নেব যে 2-এর পাওয়ার আছে 4। কি করে? এখানে একটা দারুণ জিনিস আছে, এটা আমাদের একটু অন্যরকম। তাহলে আমরা কি বললাম? পাওয়ারটাকে 4 দিয়ে ভাগ করতে হবে। তাহলে পাওয়ারটাকে যদি 4 দিয়ে ভাগ করি, তাহলে 3 4 12 মিলে গেল, আমাদের কিছুই থাকলো না, 0। এই ক্ষেত্রে কি হবে? এই ক্ষেত্রে মেলানো যাবে না, মেলানো যাবে না। 3 4 12 হলো কি না? এখানে আমাদের মেলানো যাবে না। 3 4 12 মিলে যায়, তাহলে 4 দুগুণি 8। পাওয়ার আমাদের শেষে আমাদের 4 রাখতে হবে। কিংবা অন্যভাবে যদি বলো যে 0 4-এর সমতুল্য, মানে যখন আমাদের ভাগশেষ না থাকছে সেটা আমাদের 4-এর সমতুল্য হবে। মানে 2-এর পাওয়ার 4, না 2-এর পাওয়ার 12, তার মানে হচ্ছে 2-এর পাওয়ার 4-এর সমতুল্য। তাহলে 2-এর পাওয়ার 4 হলে একক স্থানে অঙ্ক কত আসে? 6 আসে। তাহলে 2 টু দি পাওয়ার 4 আসলে এখানে একক স্থানে অঙ্ক 6 আসবে।
ঠিক আছে, বোঝা গেল তাহলে বিষয়টা। এরপর কোনো অঙ্কের ক্ষেত্রে যদি 2-এর পাওয়ার যে কোনো কিছু দিয়ে দেয় আর বলে যে এর একক স্থানাঙ্ক কত হবে, তাহলে প্রথম রুলস কি হলো, প্রথম কাজ হচ্ছে ভাগ করা 4 দিয়ে। দ্বিতীয় কাজটাই হচ্ছে ইম্পর্টেন্ট, যদি ভাগ শেষ 1 আসে তাহলে একক স্থানাঙ্ক 2 হবে, 2 আসলে 4 হবে, 3 আসলে 6 হবে, আর 4 আসলে 3 আসলে 6 হবে কেন, 3 আসলে 8 হবে, আর 4 আসলে 6 হবে। তাই না? আর যদি 0 আসে, 0 আসা মানে ভাগশেষ যদি 0 আসে, সেটা 0 অথবা 4 আসলে 6 হবে। যদি সূত্রগুলো ভুলে যাও, আমি বললাম এই সূত্রটা যদি ভুলে যাও, তাহলে এইভাবে তোমরা করে নেবে একবার ছোট্ট করে, 2-এর ক্ষেত্রে বের করে নেবে। ঠিক আছে, এবার 3-এর ক্ষেত্রে যদি করি, তাহলে 2-এর ক্ষেত্রে আমাদের দুটো জিনিস করলাম, 1-এর ক্ষেত্রে করলাম, 1-এর ক্ষেত্রে অলওয়েজ 1, 2-এর ক্ষেত্রে 4টা জিনিস আসলো মাথার মধ্যে। ক্লিয়ার? মাইন্ড ম্যাপ, মাইন্ডে তোমরা এটা ঢুকিয়ে নাও, চোখ বন্ধ করো আর ভাবো যে 2-এর পাওয়ার কত হলে কত আসবে। এবার 3-এর ক্ষেত্রে যদি বের করি, 3-এর পাওয়ার 1 থাকলে সেটার মান কিন্তু 3 হয়, 3-এর পাওয়ার 2 থাকলে 3 3 9 হয়, মানে একক স্থানে যদি 3 থাকে তাহলে স্কোয়ার থাকলে 9 বেরোবে। 3-এর পাওয়ার যদি 3 হয়, 3 3 9 মানে 27 হবে, তাই না? 3-এর পাওয়ার 4 দিলে 81 হবে, 3-এর পাওয়ার 5 দিলে কত হবে এর মানটা বলো তো? 81-কে যদি আমরা আবার 3 দিয়ে গুণ করি তাহলে 3 24 243 হয়, 2 4 3। লক্ষ্য করো, আবার এখানে 3 চলে আসলো, রিপিট হয়ে গেল। এটার ক্ষেত্রেও 1 থেকে 4 পর্যন্ত। 5 নম্বর মানে 1, 5 নম্বর মানে 3-এর পাওয়ার 1-এর মতোই। তাহলে এই 1-এর ক্ষেত্রে, 2-এর ক্ষেত্রে আমাদের 4 ছিল সার্কেল, মানে সাইকেল ছিল, পিরিয়ড যাকে বলা হয়, সাইকেল ছিল 4, 2-এর ক্ষেত্রে 4 সাইকেল। 3-এর ক্ষেত্রেও একই সাইকেল আমরা দেখতে পাচ্ছি, 3-এর ক্ষেত্রেও আমাদের পিরিয়ডটা হচ্ছে 4। সাপোজ 3-এর পাওয়ার যদি আমাদের একই রকমভাবে 6 থাকে, 6 যদি আমরা বের করতে চাই, 6টা তো আমরা এখন বের করতাম 3 9 6, তাহলে আমাদের একক স্থানে কত হবে সেটা বের করার জন্য এই 6কে আমরা ভাগ করব 4 দিয়ে। 6কে যদি আমরা কি করলাম, 4 দিয়ে যদি 6কে ভাগ করি, একবার যাবে, 2 থাকলো অবশিষ্ট, মানে 2-এর মতো, তার মানে 9, একক স্থানীয় অঙ্ক হচ্ছে 9। এখান থেকে তাহলে 3 টু দি পাওয়ার 6 এর একক স্থানে চলে আসবে 9। বোঝা গেল? আবার একই রকমভাবে যদি আমাদের মিলে যায়, তাহলে মিলে গেলে মানে 0 আসলে সেটাও কিন্তু আমাদের 81 হবে, 1 হবে। তাহলে এখান থেকে যদি আমরা করে নেই যে পাওয়ার যদি অবশিষ্ট থাকবে, যে এবার অবশিষ্টর ক্ষেত্রে যদি ভাগ করে যে অবশিষ্ট থাকে তার উপরে কিন্তু ডিপেন্ড করছে। এবার 3-এর ক্ষেত্রে তাহলে সূত্রটা আমি ফ্রেশ করে লিখি, 2-এর ক্ষেত্রে আর 3-এর ক্ষেত্রে একই রকম। এই ক্ষেত্রে যদি আমরা ফ্রেশ করে সূত্রটা লিখি তাহলে পাচ্ছি হচ্ছে 1 যদি অবশিষ্ট থাকে 3 স্বয়ং, 2 অবশিষ্ট থাকলে
9 স্বয়ং, 3 অবশিষ্ট থাকলে 7, আর 4 অবশিষ্ট থাকলে অথবা 0 অবশিষ্ট থাকলে হবে আমাদের 1। এটা হচ্ছে 3-এর ফর্মুলা। কতর ফর্মুলা? 3-এর ফর্মুলা, 3 এর ফর্মুলা। 2 এর ফর্মুলা কি বলেছিলাম মনে আছে? 1 হলে 2 স্বয়ং, 2 হলে 4, 3 হলে 8, আর হচ্ছে 4 অথবা 0 হলে চলে আসবে 6। মনে মনে তোমরা এটাকে স্মরণ করে রাখবে। কোনটাকে বলো তো? এই যে প্রথম থেকে যে আমি সূত্রগুলো ড্রাইভ করার জন্য এটা লিখলাম, এটা তোমরা মনে মনে স্মরণ করে রাখবে, এইটুকু জিনিস। তাহলে সূত্র ভুলবে না। যে ওখানে 3-এর পাওয়ার 2 থাকলে 9 হবে না 6 হবে না 7 হবে, ভুলে যাচ্ছি না। ওটা আমরা 3-এর ওই যেখান থেকে সূত্র ড্রাইভ করলাম ওখান থেকে মনে রাখবো, কারণ মুখস্থ কয়দিন থাকে, কিন্তু সূত্র থেকে যদি আমরা মুখস্থ করি সেটা কিন্তু দীর্ঘদিন মনে থাকে। আমি বারবার লিখছি কারণ তোমাদের যেন এগুলো মাথায় গেঁথে যায় যে 2-এর ক্ষেত্রে কত, 3-এর ক্ষেত্রে কত। এবার যদি 4-এর ক্ষেত্রে বের করা যায়, তাহলে 2 আর 3 এটা ক্লিয়ার হয়ে গেল মাথার মধ্যে সবার। ধীরে সুস্থে কোনো তাড়াহুড়া নেই। আমরা যখন বেসিক ফাউন্ডেশন শিখব তখন আমাদের স্লোলি চলবে, কিন্তু যখন আমরা প্রিভিয়াস ইয়ার কোশ্চেন অথবা প্র্যাকটিস করব তখন কিন্তু আমাদের সুপার ফাস্ট হতে হবে। আমরা বেসিক্সটা যত বেশি স্ট্রং হবে আমরা তত বেশি সুপার ফাস্ট হতে পারবো। ওইখানে গিয়ে আমরা যতই প্রেশার দিই আমাদের কিন্তু ভিত নড়বে না। আর সাপোজ তোমার এই ফাউন্ডেশন গড়বড় আছে, তুমি ওখানে প্রেশারই দিতে পারবে না, ধসে পড়ে যাবে। ম্যাথের বেসিক স্ট্রং হওয়া খুবই জরুরি। তাহলে 2 এবং 3-এর ক্ষেত্রে হয়ে গেল। এবার 4-এর ক্ষেত্রে দেখি কি হয়। 4-এর পাওয়ার 1 দিলে আমাদের চলে আসে 4 স্বয়ং, 4-এর পাওয়ার 2 দিলে আমাদের চলে আসবে 16, তাই না? 4-এর পাওয়ার 3 দিলে চলে আসবে আমাদের কত আছে, 64। এখানেই দেখো 4 আমাদের রিপিট করে যাচ্ছে। 4 আমাদের, 4-এর পাওয়ার যদি 4 দিই তাহলে আসবে হচ্ছে আমাদের 256। এটাও রিপিট করে যাচ্ছে। একক স্থানাঙ্ক 4, 6, একক স্থানাঙ্ক 4, 6 রিপিট করে যাচ্ছে। আর এখান থেকে এই সূত্রটা, 4-এর সূত্রটা 2 এবং 3-এর মতো কিন্তু জটিল নয়, এটা ইজি, অনেক ইজি। দেখো তো এখানে যদি পাওয়ারে 1 হয় তাহলে 4 স্বয়ং নিজেই, 2 হলে 6, 3 4, 4 6। তাহলে বলো তো এখান থেকে 5 থাকলে, পাওয়ারে যদি 5 থাকে, 4-এর পাওয়ার যদি 5 থাকে কত হবে? একক স্থানাঙ্ক কত হবে? 5টা কিন্তু জোড় আর বিজোড়, এটার ক্ষেত্রে বিজোড়। 4 যদি পাওয়ার যদি বিজোড় হয় তাহলে 4 নিজেই হবে, পাওয়ার যদি জোড় হয় তাহলে 6 হবে। তার মানে 4-এর ক্ষেত্রে সূত্রটা কিন্তু আলাদা। জোড়, বিজোড়টা আগে লিখি। বিজোড় হলে 4 আর জোড় হলে 6। 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 জোড় 6, 6 জোড়া, 3 বিজোড় না 4 বিজোড়। কিন্তু তো এইভাবে মনে রাখতে হবে। যদি বেসিক তোমরা এইটুকু শুধু মনে রাখো তাহলে কিন্তু বাদ বাকি যে 4-এর পাওয়ার 1 থাকলে 4 আসে, 1টা তো একটা বিজোড় সংখ্যা, তাই কি না? তাহলে বিজোড় আসলে 4 আসবে, হয়ে গেল, মনে থেকে গেল। আর 4-এর পাওয়ার 2 আসলে 16 আসে, এখানে 6 আসে, তাহলে 4-এর পাওয়ার যদি জোড় থাকে তাহলে 6 আসতে হবে। তাহলে
দুই আমাদের হয়ে গেল, 3 হয়ে গেল, 4 হয়ে গেল। একটু রিকল করো 2 এবং 3কে। 4 তো খুব ইজি, 5 একটা তো আরো ইজি। দেখো তোমরা শুধু, 5টা তো খুবই ইজি, কারণ 5-এর পাওয়ার যদি 1 দাও 5 স্বয়ং, 5-এর পাওয়ার 2 দিলে 25, 5-এর পাওয়ার 3 দিলে 125, প্রত্যেকটা কিন্তু 5। 5-এর ক্ষেত্রে কোনো অসুবিধা নেই। যদি কোনো একটা সংখ্যার একক স্থানে 5 থাকে আর তার পাওয়ার যত চাপিয়ে দাও 5ই আসবে, অন্য কেউ আসবে না। আর 6-এর ক্ষেত্রে, 5-এর ক্ষেত্রে আর ডিটেলস কিছু বলছি না, কারণ 5 সবসময় 5ই আনে পাওয়ার, যাই হোক। 6-এর ক্ষেত্রে 6 পাওয়ার 1 6, 6 পাওয়ার 2 36, এখানেও রিপিট করছি, বাহ। তাহলে 6-এর ক্ষেত্রে কী হবে? 6-এর ক্ষেত্রেও সবসময় 6ই আসবে, 5-এর ক্ষেত্রেও সবসময় 5ই আসবে। ইন্টারেস্টিং না? যতই পাওয়ার থাকুক রিপিট করে যাচ্ছে 2 ঘরেই, আর ওখানে 4 ঘরে রিপিট করছি না, দেখি না? তাহলে 6 পর্যন্ত আজকে হলো। এরপরের দিন তোমরা 7 8 9 এগুলো দেখবে কত আসে। যোগ করেই দেই আজকে। 7-এর ক্ষেত্রে কি হবে তাহলে? 7-এর পাওয়ার 1 দিলে 7 নিজেই হবে, 7-এর পাওয়ার 2 দিলে 7 7 49, 7-এর পাওয়ার যদি 3 দেই 3 7 63 হয়, 6 28 6 34, 7-এর পাওয়ার যদি 4 দেই, শুধুমাত্র লাস্টের 3-এর সাথে আমরা 7 গুণ করছি, 3 7 21, 1 আসবে। 7-এর পর যদি 5 দেই, যদি 343-কে 7 দিয়ে গুণ করো, গুণ করেও দেখতে পারো, কোনো অসুবিধা নেই। এখানে আমাদের ক্যালকুলেটর একটা আছে, গুণ করেই দেখাই কত হচ্ছে, ঠিক আছে? 343-কে আমরা 7 দিয়ে গুণ করব, 2401। এবার 2401-কে আবার 7 দিয়ে গুণ করব, অনেক বড় আসে তো, 16807, 16807 বোঝা গেল তো? আর আমাদের করার দরকার নেই, কারণ 7 আমাদের রিপিট করে গেছে, 7 আমাদের রিপিট করে গেছে। এটাকেও তাহলে আমাদের 4 দিয়ে ভাগ করতে হবে, আমাদের এটার পিরিয়ড হচ্ছে 4। যদি ভাগশেষ 1 থাকে তাহলে 7 নিজে, ভাগশেষ 2 থাকলে 9 হবে, ভাগশেষ 3 থাকলে 3 হবে, ভাগশেষ 4 থাকলে 1 হবে। 3-এর ক্ষেত্রে কিন্তু ভাগশেষ 4 থাকলে 1 এসেছিল, তাই না? এবার 3-এর ক্ষেত্রে আর 7-এর ক্ষেত্রে আমি একটা মিল দেখাবো তোমাদের। এখানে 0 অথবা 4 হলে আমাদের 1 আসবে। এটা যদি 7-এর ঘর হয়, এটা 7-এর ঘর, ঠিক আছে? পাশে আমরা 3-এর ঘরটা লিখব, 3-এর ঘরটা। এই দুটোর মধ্যে একটা সিমিলারিটি আছে, কি করে মনে রাখবে সহজেই। 3-এর ক্ষেত্রে 1 থাকলে কি হয়েছিল? পাওয়ার যদি 1 হয় 3 নিজে হয়েছিল, পাওয়ার 2 হলে 9 হয়েছিল, পাওয়ার 3 হলে 7 হয়েছিল, পাওয়ার 4 হলে অথবা 0 হলে 1 হয়েছিল। একটু সিমিলারিটি যদি খুঁজে বের করো, 7 3 3 7। আবার 10 থেকে যদি 7 বিয়োগ করো, না 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 ওটা বলছি না, 7 প্লাস 3 করলে আমাদের 10 আসে, মানে 0 1 2 3, যেরকম 10 থেকে 3 নম্বর যদি বাম দিকে আসি তাহলে 7 পাওয়া যাবে, আর 0 থেকে যদি 3 নম্বর যায় তাহলে 3 পাওয়া যাবে, এরকমই ব্যাপারটা। এই দুটোর মধ্যে একটা মিল আছে, মিলটা বুঝতে পারছো তো? এই মিল থেকে কিন্তু তোমরা সহজে এটাকে মনে রাখতে পারবে।
তাহলে 7-এর ক্ষেত্রে কি আসলো? পাওয়ার যদি 1 হয় তাহলে আমাদের আসবে 7, পাওয়ার 2 হলে 9, পাওয়ার 3 হলে 3, পাওয়ার 0 অথবা 4 হলে 1। আর 3-এর ক্ষেত্রে 3, 9, 7, 1। আর 7-এর ক্ষেত্রে 7, 9, 3, 1। বাহ, ঠিক। এবার যদি 8-এর ক্ষেত্রে বের করি, এটা কি 2-এর সিমিলার হবে? তোমরা কি ভাবছো? চৌষট্টিকে 8 দিয়ে যদি গুণ করি, 4 8 32-এর 2, 3, 6 8 48 আর 3 51, 5 8 40, 8 12 96, মানে 40 96। এবার আবার তো আমাদের দেখতে হবে 8-এর পাওয়ার 5। এখন বড় একটা গুণ আসলো, বড় গুণ তো আমরা করতে পারি না, করতে পারি কিন্তু কেন করতে যাব? আমরা এখান থেকেই করে নিই। 8-এর পাওয়ার 40 96 ইন্টু, একদম প্র্যাকটিক্যালি দেখাচ্ছি। তোমরা ভাবছো যে অঙ্ক বাইরের কিছু, অঙ্ক বাইরের কিছু না। এই 32 768, এটা থেকে কিন্তু আমি একটা জিনিস আমার মনে পড়ে গেল, যেটা হচ্ছে 8-এর পাওয়ার 5 করলে 32 768। এটা আমার একটা চেনা জানা নাম্বার। আর এই নাম্বারটা এত সৌন্দর্য, 8-এর পাওয়ার 5 করলে এই নাম্বারটা আসে 32 768। বাহ, যাই হোক, ওটা নিয়ে আমাদের ফ্যাক্টর না। দেখো এখানে আবার 4 পর্যন্ত রিপিট করছে। তাহলে একইভাবে আমাদের 8-এর পাওয়ার যদি থাকে, সেখান থেকে একক স্থানে অঙ্ক বের করতে গেলে 4 দিয়ে ভাগ করতে হবে। তাহলে 8-এর পাওয়ারের ক্ষেত্রে আমাদের কি আসলো? 1 যদি অবশিষ্ট থাকে 8 নিজে, 2 অবশিষ্ট থাকলে 4, 3 অবশিষ্ট থাকলে 2, আর 4 অবশিষ্ট থাকলে 6। 2-এর ক্ষেত্রে আমাদের কি ছিল মনে আছে কি? 1 থাকলে 2, 2 থাকলে 4, আর 3 থাকলে 8, আর হচ্ছে 4 থাকলে 6। দেখো কাণ্ড, দুটোর মধ্যে কত সুন্দর একটা সিমিলারিটি আছে। এখানেও 8 2, এখানেও 2 8। দেখো কত সুন্দর একটা জিনিস, যে এরা সংখ্যাগুলো এইভাবে নিজেদের মধ্যে আবদ্ধ। আমরা কি ভাবতে পারি এগুলো? অবশ্যই ভাবতে পারি। 7 এবং 3-এর ক্ষেত্রে, 8 এবং 2-এর ক্ষেত্রে একটা সিমিলারিটি আছে, সেম জিনিস সেম জায়গায়। এখানে আবার একইভাবে 8 এবং 2 যোগ করলে কিন্তু আমাদের চলে আসবে 10। এখানে 7 এবং 1। তাহলে মজা যখন আসছে এখান থেকে 3 7 2 8, এবার 5 6, 5 6 তো মাঝখান থেকে ফাঁকি দিয়ে দিয়েছে। 4-এর ক্ষেত্রে একটা জোড় আর বিজোড় শুধুমাত্র হচ্ছে। 9-এর ক্ষেত্রে কি হয়? 9-এর ক্ষেত্রে তাহলে বের করি। 9 বাবাজি কি করে? 9-এর পাওয়ার 1 হলে 9 নিজে, 9-এর পাওয়ার 2 হলে 9 নং 81, 9-এর পাওয়ার যদি 3 হয়, দেখো রিপিট করে যাচ্ছে দুটো। তাহলে এখান থেকে আমরা জোড় এবং বিজোড় বলতে পারি। এখান থেকে জোড় হলে না, বিজোড় হলে আগে লিখি। তাহলে বিজোড় হলে 9 নিজে, আর জোড় হলে 1। তাহলে 9-এর ক্ষেত্রে কি আসলো? বিজোড় হলে
9 আর জোর হলে 1। জোর বিজোরের খেলা আরেকটা জায়গা ছিল, সেটা হচ্ছে 4-এর ক্ষেত্রে। তোমরা এগুলো বুঝতে পারছো তো? এগুলো 9, আশা করি বুঝতে পারছো। এটা হবে 4 আর 6। এটার ক্ষেত্রে সেরকম মিল নেই, ভেবেছিলাম মিল আছে, মিল নেই। 9 এবং 4-এর ক্ষেত্রে যদি মনে রাখার কথা ভাবো, তাহলে দেখো 4 এবং 6 দুটো যোগ করলে আমাদের 10 আসে, 9 এবং 1 যোগ করলে আমাদের 10 আসে। তাই কি না? তাহলে 9-এর ক্ষেত্রে যদি আমরা মনে রাখতে চাই যে বিজোড় যখন হবে তখন 9 হবে, আর জোরের ক্ষেত্রে কত হবে? জোরের ক্ষেত্রে 1 হবে। তাহলে দেখো আমাদের মুখে মুখে কিন্তু সমস্ত কিছুটাই আমাদের মনে থেকে গেল। এবার যদি এক লাইনে আমরা মনে রাখতে চাই, প্রথম থেকে আমাদের পুরো পিপিটিটা দেখি। এখান থেকে আমাদের শুরু হয়েছিল আজকের ক্লাস, আর এখানেই শেষ। 1-এর ক্ষেত্রে বের করেছিলাম, 1-এর ক্ষেত্রে অলওয়েজ 1 আসে। 2-এর ক্ষেত্রে আমরা দেখেছিলাম 4 দিয়ে ভাগ করে ওরা রিপিট করে যাচ্ছে, 4 হচ্ছে এর পিরিয়ড। 2, 6, 8 এবং 6, না 2, 4, 8, 6। আর এর সাথে আমাদের সিমিলার আছে 8-এর, সেটা হয় 8, 4, 2, 6। তারপরে 3-এর ক্ষেত্রে দেখেছিলাম, 3-এর ক্ষেত্রে হয় 3, 9, 3-এর ক্ষেত্রে 3, 9, 7 এবং 1 হয়। আর এর সাথে সিমিলার আছে আমাদের 7-এর, 7-এর ক্ষেত্রে হবে 7, 9, 3, 1। এবার আমরা 4-এর ক্ষেত্রে দেখেছিলাম, 4-এর বিজোড়ে 4, জোরে 6 হবে। 5-এর ক্ষেত্রে দেখেছিলাম অলওয়েজ 5ই হয়, 6-এর ক্ষেত্রে অলওয়েজ 6 হয়। 7-এর ক্ষেত্রে বললাম যে 7, 9, 3, 1, আর এর সাথে সিমিলার আছে হচ্ছে 3-এর ক্ষেত্রে হয় 3, 9, 7, 1। 8-এর ক্ষেত্রেও তো এখানেই বললাম। এই পর্যন্তই আজকে থাকলো যে একক স্থানে। এই ক্লাসটা যারা বুঝতে পারবে তাদের একক স্থানে অঙ্ক আর কোনো রকম কোনো প্রবলেম থাকবে না। যদি তোমরা এই ক্লাসটা না বুঝতে পারো, বারবার দেখবে, কোথাও যদি সমস্যা হয় সেটাও আমাকে জানাবে, আমি আবার বুঝিয়ে দেবো।